আসসালামু আলাইকুম। গল্পন্যাস চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ঝিন্দের বন্দি। আজ পর্ব ৬। ষোড়শ পরিচ্ছেদ, বিনিয়োগ। পরদিন প্রভাতে শক্তিগড় যাত্রার কথা রাজ সংসারে প্রচারিত হইল। চম্পা পূর্বাহ্নে কিছুই জানিত না। সংবাদ পাইয়া তাহার ভারী অভিমান হইল। যাত্রার আয়োজন সব ঠিকঠাক হইয়া গিয়াছে, আজই যাওয়া হইবে, অথচ সে কিছুই জানে না। মুখ ভার করিয়া সে রাজার মহলের দিকে চলিল। দ্বারের সম্মুখে রুদ্ররূপ দাঁড়াইয়াছিল। তাহাকে দেখিয়া চম্পা ভ্রুভঙ্গি করিয়া বলিল, রাজা আজ শক্তিগড়ে যাচ্ছেন, তুমি আগে থেকে জানতে? উদাসভাবে ঊর্ধ্ব দিকে তাকাইয়া রুদ্ররূপ বলিল, জানতাম। তবে আমাকে বলনি কেন? বক্ষ বাহুবদ্ধ করিয়া রুদ্ররূপ জবাব দিল, দরকার মনে করিনি। চম্পা রাগিয়া বলিল, দরকার মনে করনি? তোমার কি কোনোদিন বুদ্ধি হবে না? এখন আমি এত কম সময়ের মধ্যে তৈরি হয়ে নেব কি করে, বলো দেখি। রুদ্ররূপ বিস্ময়ে ভ্রু তুলিয়া বলিল, তুমি তৈরি হবে কি জন্যে? অধীর স্বরে চম্পা বলিল, বোকা কোথাকার, রাজার সঙ্গে আমাকে যেতে হবে না? রুদ্ররূপ যেন স্তম্ভিত ভাবে বলিল, রাজার সঙ্গে তুমি যাবে? সে আবার কি? পথ ছাড়ো, তোমার সঙ্গে আমি বকতে পারি না। রুদ্ররূপ রাজার ঘরের দরজা আলগাইয়া দাঁড়াইয়া বলিল, চম্পা, রাজার সঙ্গে তোমার যাওয়া হতে পারে না। চম্পা অবাক হইয়া গেল। কিছুক্ষণ রুদ্ররূপের মুখের পানে তাকাইয়া বলিল, তার মানে রাজা কি কোনো হুকুম জারি করেছেন? না, কিন্তু তোমার যাওয়া চলবে না। কেন চলবে না শুনি? রাজা যে কাজে যাচ্ছেন সে কাজে অনেক বিপদের সম্ভাবনা। বিপদের সম্ভাবনা? রাজা তো বেড়াতে যাচ্ছেন। আর বিপদের সম্ভাবনা যদি থাকে তবে তো আমি যাবই। আমি না গেলে তার পরিচর্যা করবে কে? চম্পা, জিদ করো না। আমরা ভয়ঙ্কর কাজে যাচ্ছি। মেয়ে মানুষ সঙ্গে থাকলে সব ভেস্তে যাবে। তোমার যাওয়া কিছুতেই হতে পারে না। তোমার হুকুম নাকি? হ্যাঁ, আমার হুকুম। তোমার হুকুম আমি মানি না, তুমি আমার মালিকও নও। বলিয়া চম্পা সগর্বে রুদ্ররূপকে সরাইয়া ভেতরে প্রবেশের উপক্রম করিল। চম্পা দেই। চম্পা চমকিয়া মুখ তুলিল। এমন দৃঢ়, এমন কঠিন স্বর রুদ্ররূপের মুখে সে কখনো শোনে নাই। দুইজনে কিছুক্ষণ পরস্পরের পানে চাহিয়া রহিল। তারপর আস্তে আস্তে চম্পার চোখ নত হইয়া পড়িল। ঠোঁট দুইটি ফুলিতে লাগিল। রুদ্ধ রোদনের কণ্ঠে সে বলিল, আমি তাহলে যেতে পাবো না? রুদ্ররূপের কণ্ঠস্বরও কোমল হইল। সে বলিল, না, এবার নয়। এবার লক্ষ্মী মেয়ের মতো ঘরে থাকো, আমরা শীঘ্রই ফিরে আসব। চম্পা হেট মুখে দাঁড়াইয়া রহিল। হঠাৎ এক মুহূর্তে অবস্থার সম্পূর্ণ পরিবর্তন হইয়া গিয়াছে। কোন ইন্দ্রজালে এমন হইল? এতদিন চম্পা রুদ্ররূপকে নাকে দড়ি দিয়া ঘুরাইয়াছে, আর আজ? বশীভূতা চম্পা একবার জলভরা চোখ দুইটি রুদ্ররূপের মুখের পানে তুলিল। দর্পতেজ খরসান কথা, আর কিছু নাই। বোধহয় এতদিনে চম্পা প্রথম নারীত্ব লাভ করিল। স্খলিত অঞ্চল মাটিতে লুটাইতে লুটাইতে সে ফিরিয়া গেল। যতক্ষণ দেখা গেল সত্ত্বাধিকারী প্রভুর মতো রুদ্ররূপ তাহার দিকে তাকাইয়া রহিল। সিংহগড় হইতে যে প্রাচীন পথ সিধা তীরের মতো শক্তিগড়ের দিকে চলিয়া গিয়াছে, তিস্তা নদীটি চপল গতি সঙ্গীর মতো প্রায় সর্বদাই তার পাশে চলিয়াছে। কখনো মোড় ফিরিয়া ঈষৎ দূরে চলিয়া গিয়াছে, আবার বাকিয়া পথের ঠিক পাশে আসিয়া উপস্থিত হইয়াছে। বেলা দ্বিপ্রহরে সেই পথ দিয়া গৌরী তাহার শওয়ারের দল লইয়া চলিল। সব শুদ্ধ 50 জন শওয়ার আগে পিছে চলিয়াছে, মধ্যে গৌরী, সর্দার ধনঞ্জয় ও রুদ্ররূপ। শওয়ারদের কোমরে তরবারি, হাতে বর্ষা। রুদ্ররূপের কোমরে তরবারি আছে, কিন্তু বর্ষা নাই। ধনঞ্জয়ের কটিবন্ধে সর্দারের ভারী পিস্তল। গৌরী প্রায় নিরস্ত্র, তাহার কোমরে কেবল সেই সোনার মুঠযুক্ত ছোরাটি রহিয়াছে, জিন্দে আসার প্রাককালে শিবশঙ্কর যেটি তাহাকে দিয়াছিলেন। ঘোড়াগুলি মন্থর কদম চালে চলিয়াছে, দ্রুত যাইবার কোনো প্রয়োজনও নাই। এই চালে চলিলে ঘণ্টা চারেকের মধ্যে শক্তিগড় পৌঁছানো যাইবে।
একদল ভৃত্য তাম্ব ও অন্যান্য অবশ্য ব্যবহার্য দ্রব্যাদি লইয়া সকালেই যাত্রা করিয়াছে। তাহারা বাসস্থানাদি নির্মাণ করিয়া প্রস্তুত থাকিবে। হেমন্তের মাধ্যম দিন, সূর্য তেমন প্রখর নয়। মাঝে মাঝে পথের পাশে বৃদ্ধ শাখাপত্র বহুল পাহাড়ি বৃক্ষ একটু ছায়ারও ব্যবস্থা করিয়াছে। তাছাড়া কিস্তার জল স্পৃষ্ট বাতাস ভারী মোলায়ম ও স্নিগ্ধ। গৌরী এদিকে একবারও আসে নাই। এতদিন এক প্রকার রাজপ্রাসাদেই অন্তরীণ ছিল। এই মুক্ত দৃশ্যের ভেতর দিয়া যাইতে যাইতে তাহার মনে পড়িল সেই দিনের কথা, যেদিন সে প্রথম ঝি স্টেশনে নামিয়া অশ্বপৃষ্ঠে সিংহরের পথ ধরিয়াছিল। বর্তমান দৃশ্যটা ঠিক তাহার অনুরূপ না হইলেও স্মৃতি জাগানিয়া বটে। পথ রিজু, কিন্তু সর্বদা সমতল নয়, সাগরের ঢেউয়ের মতো তরঙ্গায়িত হইয়া গিয়াছে। বাম পার্শ্বের বিস্তীর্ণ ভূখণ্ড কঙ্করপূর্ণ ও অমসৃণ। এখানে ওখানে দু চারিটি কঠিন প্রাণ পাহাড়ি গাছের গুল্ম। দক্ষিণে বিসর্পিল গতি কিস্তা। সর্বশেষে সমস্ত পার্বত্য দৃশ্যটিকে ঘিরিয়া বলয়াকৃতি নীল পাহাড়ের রেখা। ঘোড়ার পিঠে বসিয়া গৌরী কেমন যেন স্বপ্নাবিষ্ট হইয়া পড়িয়াছিল। প্রস্তরময় পথের ওপর ঘোড়ার খুরের সমবেত শব্দ, জিনের চামড়ার মশমশ শব্দ, ঘোড়ার মুখে জিনজিরের ঝিনঝিন শব্দ মিলিয়া একটা ছন্দের সৃষ্টি করিয়াছে। সেই ছন্দের তালে তালে গৌরীর মনটাও কোথাও উধাও হইয়া গিয়াছিল। বিশেষ কোনো চিন্তা মনের মধ্যে থাকে না, অথচ অতি সূক্ষ্ম একটি লুতিতন্তু মস্তিষ্কের মধ্যে বিচিত্র আকৃতির ভঙ্গুর জাল বুনিতে থাকে। তাহার মানসিক অবস্থাটা সেইরূপ। সর্দার ধনঞ্জয়ের কণ্ঠস্বরে তাহার দিবা স্বপ্নের জাল ছিঁড়িয়া গেল। সে মুখ ফিরাইয়া দেখিল রুদ্ররূপ কখন পিছাইয়া গিয়াছে, কেবল ধনঞ্জয় তাহার পাশে রহিয়াছেন। ধনঞ্জয় ভ্রুর উপর করতল রাখিয়া সম্মুখ থেকে দৃষ্টি প্রসারিত করিয়া দিলেন। তারপর মৃদু স্বরে কতকটা আত্মগতভাবে বলিলেন, আজ আমাদের অভিযান দেওয়ান কালীশঙ্করের কথা মনে করিয়ে দিচ্ছে। কে আশ্চর্য যোগাযোগ! 150 বছর আগে কে ভেবেছিল যে ছিন্দ রাজ্যের নাট্যশালায় তার বংশধরেরাই একদিন প্রধান অভিনেতা হয়ে দাঁড়াবে। আশ্চর্য! গৌরী বলিল, এবার তোমার হেয়ালি ছেড়ে আসল গল্পটা আগাগোড়া বলতে হবে সর্দার। আমাকে কেবল ভ্যাবাচাকা খাইয়ে চুপ করে যাবে সে হবে না। নাও, এখন তো তোমার কোনো কাজ নেই, এবার কালীশঙ্করের কেচ্ছা আরম্ভ করো। ধনঞ্জয় একটু হাসিলেন, বলিলেন, বলছি, বলবার উপযুক্ত সময় উপস্থিত হইয়াছে। কারণ যে কাজে আমরা চলেছি তার ফলাফল যে কি হবে তা ভগবানই জানেন। হয়তো শেষ পর্যন্ত তোমার গল্প শুনবার জন্য আমি বেঁচে নাও থাকতে পারি, কিংবা গল্প বলবার জন্য আমি বেঁচে নাও থাকতে পারি। সবই সম্ভব। হয়তো আমরা দুজনেই বেঁচে থাকবো, অথচ এ গল্প আর বলা চলবে না। তার চেয়ে এই বেলায় সেরে ফেলা ভালো। গৌরী একটু ভাবিয়া বলিল, আমি এ গল্প শুনলে যদি কারোর অনিষ্টের সম্ভাবনা থাকে তাহলে বলবার দরকার কি? ধনঞ্জয় গম্ভীরভাবে বলিলেন, আপনার পূর্বপুরুষ কালীশঙ্কর সম্বন্ধে একটা রহস্যের ইঙ্গিত দিয়ে আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। এমন কাজে আপনাকে ব্রতী করেছি যাতে জীবন নাশের সম্ভাবনা। সুতরাং আমার কাছে আপনার একটা কৈফিয়ত প্রাপ্য। সে কৈফিয়ত যদি আমি না দিই, আপনি ভাবতে পারেন যে আমি আপনাকে ঠকিয়ে নিজের কাজ হাসিল করেছি। বেশ, তাহলে বলো। আমি যে গল্প বলবো তাতে শুধু এই কথাটিই প্রমাণ হবে যে আপনি এ পর্যন্ত অধিকার বহির্ভূত কোনো কাজ করেননি, এবং শেষ পর্যন্ত যদি ও কথা অনেকবার শুনেছি। এবার গল্প আরম্ভ করো। ধনঞ্জয় বলিতে আরম্ভ করিলেন। গতিশীল স্বরের দলের অশ্বক্ষুরধ্বনির ভেতর হইতে তাহার অনুচ্চ কণ্ঠস্বর গৌরীর কানে আসিতে লাগিল। সে সম্মুখ দিকে তাকাইয়া শুনিতে লাগিল। গল্প আরম্ভ করবার আগে এ কাহিনী আমি কি করে জানতে পারলাম তা বলা দরকার। রাজপরিবারের এই গূঢ় কাহিনী জনসাধারণের জানবার কথা নয়। বোধহয় বর্তমানে আমি ছাড়া আর কেউ জানে না। শুধু দেওয়ান বজ্রপাণি জানেন। তাকে আমি বলেছি, জাতিতে বৈশ্য হলেও আমরা পুরুষানুক্রমে রাজার পার্শ্বচর ও দেহরক্ষী। এ কথা বোধহয় আগে শুনেছেন। 150 বছর আগে আমাদের ঊর্ধ্বতম পঞ্চম পুরুষ এই পদ প্রথম পেয়েছিলেন। তার নাম ছিল শেঠ চন্দ্রকান্ত।
তিনি কি করে তদানীন্তন মহারাজ ধৈর্যটি সিংহের অনুগ্রহ ভাজন হয়ে ক্রমে তার বন্ধু ও পার্শ্বচর হয়ে উঠেছিলেন, সে কাহিনী এখানে অবান্তর। এইটুকু বললেই যথেষ্ট হবে যে তিনি ধৈর্যটি সিংহের দক্ষিণ হস্তস্বরূপ ছিলেন। কিন্তু রাজার পার্শ্বচর হলেও চন্দ্রকান্ত বেনিয়া স্বভাব ছাড়তে পারেনি। সে সময় বেনিয়া ছাড়া অন্য জাতের মধ্যে লেখাপড়ার রেওয়াজ ছিল না। হিসাব কিতাব লেখার জন্য বেনিয়াদের লেখাপড়া শিখতে হতো। চন্দ্রকান্ত হিসাব তো লিখতেনই, তার উপর আরো একটা জিনিস লিখতেন যা আজকের দিনে অমূল্য বলে পরিগণিত হতে পারে। সেটি হচ্ছে তদানীন্তন রাজদরবারের দৈনন্দিন রোজনামচা। রাজ সংসারের খুঁটিনাটি, রাজ অন্তপুরের জনশ্রুতি, দরবারের কেচ্ছা সবই তার গোপন দপ্তরে স্থান পেত। জীবনের শেষ 15-20 বছর তিনি নিয়মিত এই কার্যটি করেছিলেন। যা হোক, চন্দ্রকান্ত একদিন বৃদ্ধ বয়সে দেহ রক্ষা করলেন। তার দপ্তর অন্যান্য হিসাবের খাতার সঙ্গে রক্ষা করা হলো। চন্দ্রকান্তের পর থেকে আমাদের বংশে লেখাপড়ার চর্চা কমে গিয়েছিল। যাদের রাজার পাশে থেকে অস্ত্র চালাতে হবে তাদের আবার বিদ্যাশিক্ষার দরকার কি? কাজেই গত 4 পুরুষের মধ্যে চন্দ্রকান্তের দপ্তর কেউ খুলে পড়লে না। আমি প্রথমেই দপ্তর উদ্ধার করি। তখন আমার বয়স কম, কৌতূহল বেশি। চন্দ্রকান্তের রোজনামচা পড়তে আরম্ভ করলাম। পড়তে পড়তে মনে হলেও একটা উপন্যাস পড়ছি। সেই দপ্তরে দেওয়ান কালীশঙ্করের ইতিহাস পড়ি। 15 বছরের ইতিহাসের ভেতর থেকে কালীশঙ্করের জীবন কাহিনী জল জল করে ফুটে ওঠে। মনে হয় চন্দ্রকান্ত যে কাহিনী লিখে গেছেন তার প্রধান নায়কই যেন কালীশঙ্কর। আর একটা জিনিস সেই দপ্তরের সঙ্গে পেয়েছিলাম। আপনি জানেন, হাতির দাঁতের ফলকের ওপর ছবি আঁকার জন্য জিন্দ চিরদিন বিখ্যাত। এখন প্রতিকৃতি আঁকার শিল্প লোপ পেয়ে গেছে, কিন্তু সে সময় মোগল যুগের শেষের দিকে এই শিল্পের খুব প্রচার ছিল। চন্দ্রকান্তের দপ্তরের সঙ্গে একতারা ছবি আঁকা ফলকও পেয়েছিলাম। ফলকের পেছনে চিত্রার্পিত ব্যক্তির নাম লেখা ছিল। সে সময়ের অনেক বড় বড় লোকের ছবি ছিল। রাজা ধৈর্যটি সিংহের ছবিও ছিল, কালীশঙ্করের ছবিও ছিল। তাই কালীশঙ্করের চেহারা আমার জানা ছিল, এবং সেই জন্যই আপনাদের বাড়িতে তার তৈলচিত্র দেখেই আমি বুঝতে পারি যে কালীশঙ্কর ছাড়া আর কেউ নয়। সেই তীক্ষ্ণ চোখ, সেই খড়গের মতো নাক, একবার যে দেখেছে সে কখনো ভুলবে না। এতক্ষণে আমার কৈফিয়ত শেষ হলো। এবার গল্পটা শুনুন। গল্পটা রোজনামচা 1500 পাতার মতো ছড়ানো আছে। আমি যথাসম্ভব সংকুচিত করে বলছি। ধনঞ্জয় কিছুক্ষণ চুপ করিয়া বোধ করি গল্পটা মনে মনে গুছাইয়া লইলেন। তারপর আবার বলিতে আরম্ভ করিলেন। দপ্তরের 2য় বছরে কালীশঙ্করের নাম প্রথম পাওয়া যায়। প্রথমে দেখি রাজসভায় একজন বাঙালি লড়াক এসেছে। রাজাকে অনেক রকম অদ্ভুত অস্ত্র কৌশল দেখিয়ে মুগ্ধ করেছে। তারপর দেখি কালীশঙ্কর রাজভ্রাতাদের অস্ত্রগুরু নিযুক্ত হয়েছেন। রাজা তখন বয়সে তরুণ, বংশধর জন্মগ্রহণ করেনি। ক্রমে 3 মাস যেতে না যেতেই দেখি কালীশঙ্কর রাজসভায় প্রধান ওমরা হয়ে দাঁড়িয়েছেন। কি শিকারে, কি মন্ত্রণায়, কি বিলাসবাসনে। কালীশঙ্কর না হলে রাজার একদণ্ডও চলে না। কালীশঙ্করকে চন্দ্রকান্ত প্রথম প্রথম একটু ঈর্ষার চক্ষে দেখতেন, কিন্তু ক্রমে তিনিও কালীশঙ্করের সম্মোহন শক্তিতে বশীভূত হয়ে পড়লেন। 2য় বছরের শেষাশেষি দেখি চন্দ্রকান্ত তার দপ্তরে ভাই কালীশঙ্কর লিখতে আরম্ভ করেছেন। তারা দুজনে যেমন রাজার ডান হাত বা হাত, তেমনি পরস্পর প্রাণ প্রতিম বন্ধু হয়ে উঠেছেন। কেউ কারোর কাছ থেকে কোনো কথা গোপন করেন না। 4র্থ বর্ষে রাজ্যের সাবেক মন্ত্রী মারা গেলেন। এবার কালীশঙ্করের চরম উন্নতি হল। রাজা তাকে মন্ত্রী নিযুক্ত করলেন। রায়দেওয়ান কালীশঙ্কর রাজ্যের কর্ণধার হয়ে উঠলেন। একজন বিদেশির এই উন্নতিতে অনেকের চোখ টাটালো বটে, কিন্তু কার্যদক্ষতার কূটবুদ্ধিতে রায়দেওয়ানের সমকক্ষ কেউ ছিল না। তাই কেউ উচ্চবাচ্য করতে পারল না। চন্দ্রকান্ত অবশ্য খুব খুশি হলেন। দুইজনের মধ্যে বন্ধুত্ব এত প্রগাঢ় হয়ে উঠেছিল যে একজন অন্যজনের পরামর্শ না নিয়ে কোনো কাজ করতেন না। তারপরে আরো 2 বছর কেটে গেল। এই সময় কালীশঙ্করের শ্রেষ্ঠ কীর্তি জিন্দের সঙ্গে ইংরেজ সরকারের মিত্রতামূলক সন্ধি।
তিনি এমন সুকৌশলে রাজার মর্যাদা রেখে এই কাজ সুসম্পন্ন করলেন যে রাজা রাজ্যের বাহ্য অভ্যন্তরীণ সমস্ত শাসন পালনের ভার তার নিজের হাতে তুলে নিয়ে নিশ্চিন্তে আনন্দে দিন যাপন করতে লাগলেন। এইভাবে রাজ্য সুশৃঙ্খলায় চলতে লাগলো, কোথাও কোনো গন্ডগোল নেই। কেবল একটি বিষয়ে রাজা এবং প্রজারা একটু নিরানন্দ। ৩৫ বছর বয়স পর্যন্ত রাজার বংশধর জন্মগ্রহণ করল না। রাজার ৩ রানী, ৩ জনেই নিঃসন্তান। রাজা হেমযজ্ঞ দৈবকার্য অনেক করলেন, কিন্তু কিছুতেই কোনো ফল হলো না। হতাশ হয়ে রাজা শেষে মহাপণ্ডিত রাজগুরুর শরণাপন্ন হলেন। রাজগুরু অনেক চিন্তার পর বললেন, একটি মাত্র উপায় আছে। এই পর্যন্ত বলিয়া ধনঞ্জয় থামিলেন। গৌরী সাগ্রহে বলিল, তারপর? আরো কিছুক্ষণ নীরব থাকিয়া ধনঞ্জয় বলিলেন, প্রাচীনকালে নিয়োগ প্রথা বলে একটা জিনিস ছিল, জানেন? স্তম্ভিত হইয়া গৌরী বলিল, জানি। ধনঞ্জয় বলিতে লাগিলেন, জিন্দে পোষ্যপুত্র গ্রহণের বিধি নেই, কিন্তু অবস্থা বিশেষে নিয়োগ প্রথা আবহমান কাল থেকে চলে আসছে। রাজবংশেই প্রায় ২০০ বছর আগে ওইরকম ব্যাপার করতে হয়েছিল। গুরু নজির দেখিয়ে রাজাকে সেই পথ অবলম্বন করতে উপদেশ দিলেন। ব্যাপারটা বোধহয় এবার বুঝতে পেরেছেন। অস্ফুট স্বরে গৌরী বলিল, কালীশঙ্কর? ধনঞ্জয় ঘাড় নাড়িলেন। প্রকাশ্যে এক মহাপুত্রেষ্টি যজ্ঞের আয়োজন হলো, কিন্তু ভেতরে ভেতরে যজ্ঞটিকা পড়লেন রায় দেওয়ান কালীশঙ্কর। রাজা, রাজগুরু এবং স্বয়ং কালীশঙ্কর ছাড়া এ কথা আর কেউ জানলেন না, এমনকি রানী পর্যন্ত না। সেকালে অনেক রকম ওষুধ ছিল। যা হোক, যথাসময়ে পাটরানী পদুমা দেবী এক কুমার প্রসব করলেন। রাজ্যে মহা সমারোহ পড়ে গেল। দেশ দেশান্তর থেকে অভিনন্দন এলো। রাজা ধৈর্যটি সিং কিন্তু এই উৎসবে যোগ দিতে পারলেন না। তিনি রাজপ্রাসাদে নিজেকে আবদ্ধ করে রাখলেন। ক্রমে যত দিন যেতে লাগলো, রাজার মুখ ততই অন্ধকার হতে লাগলো। একটা অসুয়া মিশ্রিত অবসাদের ভাব তার প্রসন্ন চিত্তকে গ্রাস করে নিল। সর্বদাই ভ্রুকুটি করে থাকেন। সভায় হাসি মশকরার প্রসঙ্গ উঠলে ক্রুদ্ধ সন্দিগ্ধ হয়ে ওঠেন। রাজকুমারের বয়স বাড়তে লাগলো, কিন্তু রাজা কুমারকে স্পর্শ করেন না। ঘৃণা ভরে তাকে নিজের সম্মুখ থেকে সরিয়ে দেন। ওদিকে কালীশঙ্করের সঙ্গে তার সম্বন্ধ এমন হয়ে দাঁড়ালো যে সাধারণের দৃষ্টি আকর্ষণ করতে লাগলো। আগে মুহূর্তের জন্য কেউ কাউকে ছেড়ে থাকতে পারতেন না, এখন কেবল রাজকার্য ব্যাপক এসে দেখা যায়। যে ২-৪টে কথা হয় তাও রাজকীয় ব্যাপার সম্বন্ধে। বয়সের সম্পর্ক ক্রমে লুপ্ত হয়ে গেল। এইভাবে দিন কাটতে লাগলো। রাজকুমার হরগৌরী সিং বড় হয়ে উঠতে লাগলেন। কুমারের বয়স যখন ৫ বছর, তখন থেকে রাজসভায় কানাঘুষা আরম্ভ হলো। কুমার যতই বড় হচ্ছেন, কালীশঙ্করের সঙ্গে তার চেহারার সাদৃশ্য ততই স্পষ্ট হয়ে উঠেছে। সকলেই তা লক্ষ্য করলে। আড়ালে ইশারা ইঙ্গিতে চোখ ঠাড়াঠাড়ি চলতে লাগলো। রাজা তখন মদ ধরেছেন, অষ্টপ্রহর মদে ডুবে থাকেন। সভায় যখন আসেন তখন চারিদিকে কিছুই লক্ষ্য করেন না। সভাসা নানাভাবে তাকে প্রসন্ন করবার চেষ্টা করে, তিনি তাদের কথা শুনতে পান না। ভ্রুকুটি ভয়াল মুখে বসে থাকেন। আরো কয়েক বছর কেটে গেল। রাজা থেকেও নেই। সভাসদদের স্পর্ধা ক্রমে বেড়েই গিয়েছিল। কুমারের যখন ৮ বছর বয়স, তখন এক কাণ্ড হলো। একজন নির্বোধ ওমরা রাজার সম্মুখে কুমারের চেহারা নিয়ে একটা বাঁকা ইঙ্গিত করলে। বললে, কুমারের চেহারা যেমন দেওয়ান কালীশঙ্করের মতো, আশা করা যায় বুদ্ধিতেও তিনি তেমনই প্রখর হবেন। রাজা অন্য কিছুই শুনতে পান না, কিন্তু এই কথাগুলো তার কানে গেল। এতদিনের রুদ্ধ গ্লানি অগ্নুৎপাতের মতো বেরিয়ে এলো। তিনি সিংহাসন থেকে লাফিয়ে গিয়ে সেই ওমরার চুলের মুঠি ধরলেন। তারপর তলোয়ারের এক কোপে তার মাথা কেটে নিলেন। হুলস্থুল কাণ্ড। এই সময় কালীশঙ্কর দ্রুত পথে বাইরে এসে রাজার হাত ধরে বললেন, মহারাজ ক্ষান্ত হন। রাজা ধৈর্যটি সিং কষায়িত চোখ কালীশঙ্করের দিকে ফেরালেন। তার মুখ দেখে মনে হলো কালীশঙ্করকে বুঝি তিনি হত্যা করবেন।
কিন্তু কালীশঙ্করের চোখের দৃষ্টিতে কি সম্মোহন ছিল জানি না। রাজা তার গায়ে অস্ত্র তুলতে পারলেন না, শুধু রক্তে রাঙা তলোয়ারখানা দ্বারের দিকে দেখিয়ে বললেন, যাও। কালীশঙ্কর সভা থেকে ফিরে এলেন। সেই রাত্রে চন্দ্রকান্তের সঙ্গে গোপনে তার মন্ত্রণা হলো। কালীশঙ্কর কুশাগ্রধী লোক ছিলেন। অনেক আগে থেকেই তিনি এই দুর্যোগের দিনের প্রতীক্ষা করছিলেন, তাই নিজের আজীবন সঞ্চিত টাকা কড়ি সব রাজ্যের বাইরে সরিয়ে ফেলেছিলেন। চন্দ্রকান্ত বললেন, কালীশঙ্করের পক্ষে আর এ রাজ্যে থাকা নিরাপদ নয়। রাজা নিজে তাকে হত্যা করতে পারেননি বটে, কিন্তু হত্যা করবার জন্য গুপ্তঘাতক নিযুক্ত হয়েছে এ খবর তিনি পেয়েছেন। দুই বন্ধু সেই রাত্রে শেষ আলিঙ্গন করে নিলেন। পরদিন কালীশঙ্কর নিরুদ্দেশ হলেন। 15 বছর পর ছিন্দের রঙ্গমঞ্চে তার অভিনয়ের উপর জবনিকা পড়ে গেল। এর পরের যা ইতিহাস তা আপনার বংশের ইতিহাস, আমার চেয়ে আপনিই তা বেশি জানেন। ধনঞ্জয় নীরব হইলেন। তাহার দৃষ্টি একবার গৌরীর কোমরের ছোরাটার ওপরে গিয়ে পড়িল। একাগ্রভাবে শুনিতে শুনিতে গৌরীর চিবুক বুকের ওপর নামিয়া পড়িয়াছিল। সে একবার মুখ তুলিল, তাহার মুখে একটা অদ্ভুত হাসি খেলিয়া গেল। সম্মুখে প্রায় 2 মাইল দূরে তখন শক্তিগড়ের পাষাণ চূড়া দেখা দিয়াছে। সেদিকে তাকাইয়া সে অন্যমনস্কভাবে বলিল, অর্থাৎ শঙ্কর সিং, উদিত আর আমি, আমরা সকলেই কালীশঙ্করের বংশধর, জ্ঞাতি ভাই। চমৎকার। 17 পরিচ্ছেদ। শক্তিগড়। কিস্তা নদী যেখানে দুন্দুভির ন্যায় শব্দ করিতে করিতে নিম্নের উপত্যকায় ছড়িয়া পড়িয়াছে, সেখান হইতে প্রায় 200 গজ দূরে কিস্তার উত্তর তীরে শক্তিগড় দুর্গ অবস্থিত। কিস্তার তীরে বলিলে ঠিক বলা হয় না, বস্তুত দুর্গটি উত্তর তটলগ্ন জলের ভেতর হইতে মাথা তুলিয়াছে। এই স্থানে কিস্তা অসমতল প্রস্তর বন্ধুর খাতের ভেতর দিয়া বহিয়া গিয়াছে। জলের ভেতর হইতে বড় বড় পাথরের চাপ মাথা জাগাইয়া আছে। এইরূপ কতকগুলি অর্ধনগ্ন প্রস্তর শীর্ষের ভিত্তির ওপর উত্তর তীর ঘেঁষিয়া শক্তিগড় দুর্গ নির্মিত। জলের ওপর প্রতিষ্ঠিত বলিয়া শক্তিগড়ের চারিপাশে পরিখা খননের প্রয়োজন হয় নাই। কিস্তার প্রস্তর বিক্ষুব্ধ ফেনায়িত জলরাশি তাহাকে বেষ্টন করিয়া স্বগর্জনে বহিয়া চলিয়াছে। একটি সংকীর্ণ সেতু খরস্রোতা প্রণালীর ওপর দিয়া তীরের সহিত শক্তিগড় দুর্গের সংযোগ সাধন করিয়াছে। ইহাই দুর্গ প্রবেশের একমাত্র পথ। শক্তিগড় দুর্গটি আয়তনে ছোট, দুর্গের আকারে নির্মিত হলেও প্রকৃতপক্ষে ইহা একটা প্রাচীর পরিখা বেষ্টিত রাজপ্রাসাদ। নিরুপদ্রব ভোগবিলাসের জন্যই বোধ করি অতীতকালের কোনো বিলাসী রাজা ইহা নির্মাণ করিয়াছিলেন। দুর্গটি এমনভাবে তৈয়ারি যে মাত্র 5-6 জন বিশ্বাসী লোক লইয়া দুর্গের লৌহদ্বার ভেতর হইতে রোধ করিয়া দিলে অগণিত শত্রু দীর্ঘকাল অবরোধ করিয়াও ইহা দখল করিতে পারিবে না। কিস্তার গর্ভ হইতে কালো পাথরের দুর্ভেদ্য প্রাকার উঠিয়াছে, মাঝে মাঝে স্থূল স্তম্ভাকৃতি বুরুজ। প্রাকার গাত্রে স্থানে স্থানে পর্যবেক্ষণের জন্য সংকীর্ণ ছিদ্র। বাহির হইতে দেখিলে দুর্গটিকে একটা নিরেট পাথরের সুরবতর স্তূপ বলিয়া মনে হয়। দুর্গদ্বারের সম্মুখে প্রায় 150 গজ দূরে ফাঁকা মাঠের ওপর গৌরীর তাম্বু পড়িয়াছিল। মধ্যস্থলে গৌরীর জন্য একটা বড় শিবির, তাহার চারিপাশে সহচর দিকের জন্য কয়েকখানা ছোট তাম্বু, সবগুলি তাম্বু ঘিরিয়া কাঁটাতারের বেড়া। ধনঞ্জয় কোনো দিকেই সাবধানতার লাঘব করেন নাই। এইখানে হেমন্ত অপরাহ্নের সোনালী আলোয় গৌরী সদল বলে আসিয়া উপনীত হইল। অশ্বপৃষ্ঠে এতদূর আসিয়া গৌরী ঈষৎ ক্লান্ত হইয়াছিল। ঘোড়ায় চড়ার অভ্যাস অনেকদিন গিয়াছে, তাই নিজের তাম্বুতে কিয়ৎকাল বিশ্রাম করিয়া ও কিছু জলযোগ করিয়া সে নিজেকে চাঙ্গা করিয়া লইল। ধনঞ্জয়ের দেহে ক্লান্তি নাই। তিনি আসিয়া বলিলেন, উদিতের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, বোধহয় ঘাবড়ে গেছে। আমরা যে আসতে পারি তা বেচারা বোধহয় প্রত্যাশাই করেনি। চলুন, কিস্তার ধারে একটু বেড়াবেন, জায়গাটা আপনাকে দেখিয়ে শুনিয়ে দিই। দুইজনে বাহির হইলেন। রুদ্ররূপ তাহাদের সঙ্গে রহিল। কাটা বেড়ার বিউহ মুখে বন্দুক কিরিচধারী শাস্ত্রীর পাহারা। তাহাকে অতিক্রম করিয়া 3 জনে দুর্গদ্বারের দিকে চলিলেন। দুর্গের কাছাকাছি কোথাও লোকালয় নাই। প্রায় অর্ধক্রোশ দূরে কিস্তার তটে ঘন সন্নিবিষ্ট খড়ের চাল একটা গ্রামের নির্দেশ করিতেছে।
গ্রামের ঘাটে জেলেডিঙির মতো কয়েকটা ক্ষুদ্র নৌকা বাঁধা। সেই দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া ধনঞ্জয় বলিলেন, ওই শক্তিগড় গ্রাম, ওটা উদিতের জমিদারি। ওখানকার প্রজারা সব উদিতের গোড়া ভক্ত। গৌরী বলিল, কাছাকাছি কোথাও শস্যক্ষেত্র দেখছি না। এসব প্রজাদের জীবিকা কি? প্রধানত মাছ ধরাই ওদের ব্যবসা। এই অঞ্চলে জনরা কি জোয়ার পর্যন্ত জন্মায় না। তাছাড়া কুটির শিল্প আছে, ওরা খুব ভালো জরির কাজ করতে পারে। গৌরী দুর্গের দিকে দৃষ্টি ফিরাইল। দুর্গের সিং দরজা তো বন্ধ দেখছি, কোথাও জনমানব আছে বলে মনে হচ্ছে না। ব্যাপার কি, কেউ নেই নাকি? ধনঞ্জয় হাসিয়া বলিলেন, আছে বই কি, তবে বেশি লোক নেই। গুটি ৫-৬ বিশ্বাসী অনুচর আছে, কিন্তু আপনি অত কাছে যাবেন না। প্রাকারের গায়ে সরু সরু ফুটো দেখতে পাচ্ছেন, ওর ভেতর থেকে হঠাৎ বন্দুকের গুলি বেরিয়ে আসা অসম্ভব নয়। পাল্লার বাইরে থাকাই ভালো। দুর্গের এলাকা সাবধানে অতিক্রম করিয়া পশ্চিম দিকে খানিক দূর গিয়া তাহারা কিস্তার পাড়ে দাঁড়াইলেন। কিস্তার জলে অস্তমান সূর্যের রাঙা ছোপ লাগিয়াছে। শক্তিগড়ের নিকষ কৃষ্ণ দেহেও যেন কুমকুম প্রলেপ মাখাইয়া দিয়াছে। গৌরীর মনে পড়িল প্রহ্লাদের চিঠির কথা। এইদিকেই প্রাকার গাত্রে কোথাও একটা ক্ষুদ্র গবাক্ষ আছে। সেই গবাক্ষ চিহ্নিত কক্ষে শঙ্কর সিং অবরুদ্ধ। গৌরী পর্যবেক্ষণ করিয়া দেখিল, এদিকে জল হইতে ৩-৪ হাত ওপরে কয়েকটি চতুষ্কোণ জানালা রহিয়াছে। তাহার মধ্যে কোনটি শঙ্কর সিং এর জানালা তাহা অনুমান করা শক্ত। জানালাগুলি নিম্নে ক্ষুব্ধ জলরাশি আবর্তিত হইয়া বহিয়া গিয়াছে। নিম্নে নিমজ্জিত পাথর আছে। সাঁতার কাটিয়া বা নৌকার সাহায্যে জানালার নিকটবর্তী হওয়া কঠিন। দুর্গের দিক হইতে চক্ষু ফিরাইয়া গৌরী কিস্তার অপর পারে তাকাইল। এতক্ষণ সে লক্ষ্য করে নাই নদীর অপর পারে দুর্গের প্রায় সমান্তরালে একটি বেশ বড় বাগান বাড়ি রহিয়াছে। কিস্তা এখানে প্রায় ৩০০ গজ চওড়া, তাই পরপার পরিষ্কার দেখা যায় না। তবু একটি উপবন বেষ্টিত প্রাসাদ সহজেই চোখে পড়ে। বাগানের প্রান্তে একটা বাঁধানো খাট ও কিস্তার জলে ধাপে ধাপে অবগাহন করিতেছে। এই বাগান ও বাড়িতে বহু লোকের চলাচল দেখিয়া মনে হয় যেন ওই বিজন প্রান্তে কোনো উৎসবের আয়োজন চলিতেছে। গৌরী বলিল, একটা বাগান বাড়ি দেখছি, ওটাও কি উদিতের নাকি? ধনঞ্জয় বলিলেন, না না, নদীর ওপারে উদিতের সম্পত্তি কি করে হবে? ওটা ঝড়োয়া রাজ্যের অন্তর্গত। বাগান বাড়িটা ঝড়োয়ার বিখ্যাত সর্দার অধিক্রম সিং এর সম্পত্তি। ওদিকটা সবই প্রায় তার জমিদারি। তারপর চোখের ওপর করতল রাখিয়া কিছুক্ষণ সেদিকে দৃষ্টিপাত করিয়া বলিলেন, কিন্তু অধিক্রমের বাগান বাড়িতে এত লোক কিসের? অধিক্রম মাঝে মাঝে তার জমিদারিতে এসে থাকে বটে, কিন্তু এ যেন মনে হচ্ছে কোনো উৎসব উপলক্ষে বাগান বাড়ি সাজানো হচ্ছে। এ জানি হয়তো তার মেয়ের বিয়ে। রুদ্ররূপ পেছন হইতে সসম্ভ্রমে বলিল, আগে হ্যাঁ, অধিক্রম সিং এর মেয়ে কৃষ্ণাবাইয়ের সঙ্গে হাবিলদার বিজয়লালের বিয়ে। গৌরী সচকিত হইয়া বলিল, তাই নাকি? তুমি কোথা থেকে শুনলে? রুদ্ররূপ বলিল, শহরে অনেকেই বলা বলি করছিল, শুনেছি ঝড়োয়ার রানী নাকি স্বয়ং এ বিয়েতে উপস্থিত থাকবেন। কৃষ্ণাবাই রানীর সখী কিনা? গৌরী জিজ্ঞাসা করিল, কবে বিয়ে? তা বলতে পারি না, বোধহয় পরশু। সে রাতে কৃষ্ণা যে ইঙ্গিত করিয়াছিল শীঘ্রই আবার সাক্ষাৎ হইতে পারে, গৌরী এতক্ষণে তাহার অর্থ বুঝিতে পারিল। বাপের জমিদারি হইতে কৃষ্ণার বিবাহ হইবে, রানীও আসিবেন, সুতরাং এত কাছে থাকিয়া দেখা সাক্ষাৎ হইবার কোনো বিঘ্ন নাই। অধিক্রম সিং কন্যার বিবাহে হয়তো রাজাকে নিমন্ত্রণ করিতেও পারেন। গৌরীর ধমনীতে রক্ত চঞ্চল হইয়া উঠিল। সে একদৃষ্টে ওই উদ্যান বেষ্টিত বাড়িটার দিকে চাহিয়া রহিল। এ সময় দূরে দুর্গদ্বারের ঝঙ্কার শুনিয়া তিনজনই সেদিকে দৃষ্টি ফিরাইলেন। দুইজন অশ্বারোহী আগে পিছে সংকীর্ণ সেতুর উপর দিয়া বাহিরে আসিতেছে। দূর হইতে অপরাহ্নের আলোকে তাহাদের চেহারা ভালো দেখা গেল না। ধনঞ্জয় শোন দৃষ্টিতে কিয়ৎকাল সেদিকে চাহিয়া থাকিয়া বলিলেন, উদিত আর ময়ূরবাহন। তার মুখে উদ্বেগের ছায়া পড়িল। তিনি একবার কাঁটাতার বেষ্টিত তাম্বুর দিকে তাকাইলেন, কিন্তু এখন আর ফিরিবার সময় নাই।
উদিত তাহাতে দেখিতে পাইয়াছে এবং এদিকেই আসিতেছে। তিনি গৌরীর দিকে ফিরিয়া বলিলেন, ওরা আপনার কাছেই আসছে, সম্ভবত দুর্গের ভেতর নিয়ে যাবার জন্য নিমন্ত্রণ করবে। রাজি হবেন না, আর সতর্ক থাকবেন। প্রকাশ্যে কিছু করতে সাহস করবে না বোধ হয়, তবুও। রুদ্ররূপ, তোমার পিস্তল আছে? আছে। বেশ, তৈরি থেকো। বিশেষভাবে ময়ূরবাহনটার দিকে লক্ষ্য রেখো। বলিয়া তিনি গৌরীর পাশ হইতে কয়েক পা সরিয়া দাঁড়াইলেন। রুদ্ররূপ পিছু হটিয়া কিছু দূরে সরিয়া গেল। দুইজনে এমনভাবে দাঁড়াইলেন যাহাতে উদিত ও ময়ূরবাহন আসিয়া গৌরীর সম্মুখে দাঁড়াইলে তাহারা দুই পাশ হইতে তাহাদের ওপর নজর রাখিতে পারেন। উদিত ময়ূরবাহন ঘোড়া ছুটাইয়া গৌরীর 2 গজের মধ্যে আসিয়া ঘোড়া থামাইল। তারপর ঘোড়া হইতে নামিয়া যুক্তকর কপালে ঠেকাইয়া অবনীত স্বরে গৌরীকে অভিবাদন করিল। ধনঞ্জয় তাহা দেখিয়া মনে মনে বলিলেন, ভক্তি কিছু বেশি দেখছি। বাহ্য ব্যবহারে সম্ভ্রম প্রকাশ পাইলেও উদিতের মুখের ভাবে কিন্তু বিশেষ প্রসন্নতা লক্ষ্যগোচর হইল না। সে যেন নিতান্ত গরজের খাতিরেই বাধ্য হইয়া অযোগ্য ব্যক্তিকে এতটা সম্মান দেখাইতেছে। বস্তুত তাহার চোখের দৃষ্টিতে বিদ্রোহপূর্ণ অসহিষ্ণুতার আগুন চাপা রহিয়াছে, তাহা সহজেই বুঝা যায়। ময়ূরবাহনের মুখের ভাব কিন্তু অতি প্রসন্ন। তাহার কিংসুকপূর্ণ অধরে যে হাসিটি ক্রীড়া করিতেছে, তাহাতে ব্যঙ্গ বিদ্রুপের লেশ মাত্র নাই, বরঞ্চ ঈষৎ অনুতপ্ত পারবশ্যই ফুটিয়া উঠিতেছে। সে যেন পূর্বদিনের ধৃষ্টতার জন্য লজ্জিত। উদিত প্রথম কথা কহিল, একবার গলা ছাড়িয়া লইয়া পাখি পড়ার মতো বলিল, মহারাজ স্বাগত। মহারাজকে সানুচর আমার দুর্গ মধ্যে আহ্বান করতে পারলাম না, সেজন্য দুঃখিত। দুর্গে স্থানাভাব, তবে যদি মহারাজ একাকী বা 2-1 ভৃত্য নিয়ে দুর্গে অবস্থান করতে সম্মত হন, তাহলে আমি সম্মানিত হব। গৌরী মাথা নাড়িল, নিরুৎসুক স্বরে বলিল, উদিত, তোমাকে সম্মানিত করতে পারলাম না। দুর্গের বাইরে আমি বেশ আছি। ফাঁকা জায়গায় থাকাই স্বাস্থ্যকর, বিশেষত যখন শিকার করতে বেরিয়েছি। উদিত বলিল, মহারাজ কি সন্দেহ করেন দুর্গের ভেতরে থাকা তার পক্ষে অস্বাস্থ্যকর? তাহার কথার খোঁচাটা চোখের অনাবৃত বিদ্রুপে আরো স্পষ্ট হইয়া উঠিল। গৌরী উত্তর দিতে চাইতেছিল, কিন্তু তৎপূর্বে ময়ূরবাহন হাসিতে হাসিতে বলিল, অস্বাস্থ্যকর বই কি? মহারাজ আপনি দুর্গে থাকতে অস্বীকার করে দূরদর্শিতারই পরিচয় দিয়েছেন। দুর্গে একজন লোক সংক্রামক রোগে ভুগছে, আপনার বাইরে থাকাটাই সমীচীন। গৌরী তাহার দিকে ভ্রুকুটি করিয়া জিজ্ঞাসা করিল, সংক্রামক রোগটা কি? ময়ূরবাহন তাচ্ছিল্য ভরে বলিল, বসন্ত। লোকটা বোধহয় বাঁচবে না। গৌরী জিজ্ঞাসা করিল, লোকটা কে? এবার উদিত উত্তর দিল, প্রত্যেকটি শব্দ দাঁতে দাঁত ঘষিয়া ধীরে ধীরে বলিল, একটা বাঙালি, চেহারা অনেকটা আপনারই মতো। লোকটা আমার এলাকায় এসে রাজদ্রোহিতা প্রচার করছিল, তাই তাকে বন্দি করে রেখেছি। সংযত স্বরে গৌরী বলিল, বটে, কিন্তু তুমি তাকে বন্দি করে রেখেছ কোন অধিকারে? ঈষৎ বিষয়ে ভ্রু তুলিয়া উদিত বলিল, আমার সীমানার মধ্যে আমার দণ্ডমুণ্ডের অধিকার আছে, এ কথা কি মহারাজ জানেন না? গৌরী পলকে নিজেকে সামলাইয়া লইল, অবজ্ঞা ভরে বলিল, শুনেছি বটে, কিন্তু সে লোকটা যদি রাজদ্রোহ প্রচার করে থাকে, তাহলে তাকে রাজ সকাশে পাঠানোই উচিত ছিল। তার অপরাধের বিচার আমি করব। উদিত, তুমি অবিলম্বে এই বিদ্রোহীকে আমার কাছে পাঠিয়ে দাও। উদিত অধর দংশন করিল। কুটিল বাক্য হানাহানিতে সে পটু নয়, তাই নিজের কথার জালে নিজেই জড়াইয়া পড়িয়াছে। সে ক্রুদ্ধ চোখে চাহিয়া কি একটা রূঢ় উত্তর দিতে যাইতেছিল, ময়ূরবাহন মাঝে পড়িয়া তাহার নিবারণ করিল। প্রফুল্ল স্বরে বলিল, মহারাজ ন্যায্য কথাই বলেছেন। কুমার উদিতেরও তাই ইচ্ছা, কিন্তু লোকটা হঠাৎ রোগে পড়ায় আর তা সম্ভব হয়নি। তার অবস্থা ভালো নয়, হয়তো আজ রাত্রেই মরে যাবে। এরকম অবস্থাতে তাকে মহারাজের কাছে পাঠানো নিতান্ত নৃশংসতা হবে। তবে যদি বেঁচে যায়, তাহলে কুমার উদিত নিশ্চয়ই তাকে মহারাজের হুকুমে হাজির করবেন, কিন্তু বাঁচার সম্ভাবনা তার খুবই কম।
গৌরী আকাশের দিকে চোখ তুলিয়া যেন ভাবিতে ভাবিতে বলিল, লোকটা যদি মারা যায় তাহলে কিন্তু বড় অন্যায় হবে। মৃত্যু বড় সংক্রামক রোগ, দুর্গের অন্য অধিবাসীদেরও আক্রমণ করতে পারে। অকৃত্রিম হাসিতে ময়ূরবাহনের মুখ ভরিয়া গেল। এই নিগুড় বাকযুদ্ধ সে পরম কৌতুকে উপভোগ করিতেছিল, এখন সপ্রশংস নেত্রে গৌরীর মুখের পানে চাহিল। উদিত কিন্তু আর অসহিষ্ণুতা দমন করিতে পারিল না। ঈষৎ কর্কশ্বরে বলিয়া উঠিল, ও কথা থাক, মহারাজকে দুর্গে নিমন্ত্রণ করলাম, তিনি যদি সম্মত না হন, তাম্বুতে থাকাই বেশি স্বাস্থ্যকর মনে করেন, সে তার অভিরুচি। বলিয়া অশ্বে আরোহণ করিতে উদ্যত হইল। ময়ূরবাহন মৃদুস্বরে তাহাকে স্মরণ করাইয়া দিল শিকারের কথাটা। উদিত ফিরিয়া বলিল, হ্যাঁ, মৃগ আর সব আয়োজন করেছি। আমার জঙ্গলে বরাহ হরিণ পাওয়া যায় জানেন বোধ হয়। যদি ইচ্ছা করেন কাল সকালেই শিকারে বেরোনো যেতে পারে। গৌরী বলিল, বেশ, কাল সকালেই বেরোনো যাবে। উদিত লাফাইয়া ঘোড়ার পিঠে চড়িয়া বসিল। তারপর ঘোড়ার মুখ ফিরাইয়া অবজ্ঞা ভরে একটা নমস্তে বলিয়া ঘোড়া ছুটাইয়া দিল। ময়ূরবাহন তখনও ঘোড়ায় চড়ে নাই। উদিত দূরে চলিয়া গেলে ময়ূরবাহন রেকাবে পা দিয়া অনুচ্চ স্বরে বলিল, আপনার সঙ্গে আমার একটা গোপনীয় কথা আছে। কথাগুলি সে এত নিম্ন কণ্ঠে বলিল যে অদূরস্থ ধনঞ্জয়ও তাহা শুনিতে পাইলেন না। গৌরী সপ্রশ্ন নেত্রে চাহিল। ময়ূরবাহন পূর্ববৎ বলিল, এখন নয়, আজ রাত্রে আমি আসব। 11টার সময় এখানেই আসবেন, তখন কথা হবে। নমস্তে। বলিয়া মাথা ঝুঁকাইয়া সঙ্গে সঙ্গে লাফ দিয়া ঘোড়ায় চড়িল। তারপর তাহার কষা হতো ঘোড়া দ্রুতবেগে উদিতের অনুসরণ করিল। অষ্টাদশ পরিচ্ছেদ। রাত্রির ঘটনা। ছাউনির দিকে ফিরিতে ফিরিতে গৌরী ধনঞ্জয়কে ময়ূরবাহনের কথা বলিল। শুনিয়া ধনঞ্জয় বলিলেন, আবার একটা কিছু নতুন শয়তানি আসছে। তা তো বটে, কিন্তু এখন কর্তব্য কি? দীর্ঘকাল আলোচনা ও পরামর্শের পর স্থির হইল যে ময়ূরবাহনের সহিত দেখা করাই যুক্তিসঙ্গত। তাহার অভিপ্রায় যদিও এখনো পরিষ্কার বুঝা যাইতেছে না, তবু অনুমান হয় যে সে উদিতের সহিত বেইমানি করিবার মতলব আটিতেছে। ইহাতে রাজাকে উদ্ধার করিবার পন্থা সুগম হইতে পারে। গৌরী যদিও ময়ূরবাহনের সহিত কোন প্রকার সম্বন্ধ রাখিতেই অনিচ্ছুক ছিল, তথাপি নিজেদের মূল উদ্দেশ্য স্মরণ করিয়া ব্যক্তিগত ঘৃণা ও বিদ্বেষ দমন করিয়া রাখিল। কর্তব্য স্থির করিয়া ধনঞ্জয় অন্য প্রকার আয়োজনে প্রবৃত্ত হইলেন। দুইজন গুপ্তচরকে দুর্গের সেতুমুখে লুক্কায়িত করিয়া রাখিলেন, যাহাতে ময়ূরবাহন একাকী আসিতেছে কিনা পূর্বাহ্নে জানিতে পারা যায়। এমনও হইতে পারে যে কুচক্রী উদিত গৌরীকে হঠাৎ লোপাট করিয়া দুর্গে লইয়া যাইবার একটা নতুন ফন্দি বাহির করিয়াছে। উদিত ময়ূরবাহনের পক্ষে অসাধ্য কিছু নাই। রাত্রি 11টার সময় চর আসিয়া খবর দিল যে ময়ূরবাহন একাকী আসিতেছে। তখন গৌরী রুদ্ররূপ ধনঞ্জয় তাম্বু হইতে বাহির হইলেন। অন্ধকার রাত্রি, নক্ষত্রের সম্মিলিত আলো এই অন্ধকারকে ঈষৎ তরল করিয়াছে মাত্র। নির্দিষ্ট স্থানে গিয়া তিনজনে দাঁড়াইলেন। অদূরে কিস্তা কলধ্বনি করিতেছে। দুর্গের কৃষ্ণ অবয়ব একচাপ কঠিন প্রস্তুরীভূত অন্ধকারের মতো আকাশের একটা দিক আড়াল করিয়া রাখিয়াছে। দুর্গের পাদমূলে কেবল আলোকের একটা বিন্দু দেখা যাইতেছে। হয়তো উহাই শঙ্কর সিং এর গবাক্ষ। কিয়ৎকাল পর সতর্ক পদধ্বনি শোনা গেল। পদধ্বনি 3-4 গজের মধ্যে আসিয়া থামিল। তারপর হঠাৎ বৈদ্যুতিক টর্চ জ্বলিয়া উঠিয়া প্রতীক্ষমান তিনজনের মুখে পড়িল। ময়ূরবাহন বলিয়া উঠিল, এ কি, আমি কেবল রাজার সঙ্গে কথা বলতে চাই। গৌরী ও রুদ্ররূপ দাঁড়াইয়া রহিল। ধনঞ্জয় ময়ূরবাহনের দিকে অগ্রসর হইয়া গেলেন। তাহার দক্ষিণ করতলে পিস্তলটা আলোক সম্পাতে ঝকমক করিয়া উঠিল। তিনি বলিলেন, তা বটে, কিন্তু তোমার যা বলবার আছে আমাদের তিনজনের সামনেই বলতে হবে। তাহলে আদাব, আমি ফিরে চললাম। বলিয়া ময়ূরবাহন ফিরিল। ধনঞ্জয়ের বাম হস্ত তাহার কাঁধের ওপর পড়িল। অত সহজে ফেরা যায় না ময়ূরবাহন। ময়ূরবাহন ভ্রুকুটি করিয়া ধনঞ্জয়ের হস্তস্থিত পিস্তলটার দিকে তাকাইল। অধর দংশন করিয়া বলিল, তোমরা আমাকে আটক করতে চাও? আপাতত তুমি যা বলতে এসেছ
তা বলা শেষ হলেই তোমাকে ছেড়ে দিতে পারি। তোমাদের সামনে আমি কোনো কথা বলবো না। ময়ূরবাহন বক্ষ বাহুবদ্ধ করিয়া দাঁড়াইল। তাহলে আটক থাকতে হবে। বেশ, কিন্তু আমাকে আটক করে তোমাদের লাভ কি? লাভ যে কিছু নাই তাহা ধনঞ্জয় বুঝিতেছিলেন। তিনি ঈষৎ চিন্তা করিয়া বলিলেন, তুমি রাজার সঙ্গে এই মাঠের মাঝখানে একা কথা বলতে চাও? তোমার যে কোনো অভিপ্রায় নেই আমরা বুঝবো কি করে? একবার ময়ূরবাহন হাসিল, বলিল, কি অভিপ্রায় থাকতে পারে? রাজা কি ক্ষীরের নাড়ু যে আমি টপ করে মুখে পুরে দেব? তোমার কাছে অস্ত্র থাকতে পারে, তল্লাশ করে দেখো। আমার কাছে অস্ত্র নেই। ধনঞ্জয় কথায় বিশ্বাস করিবার লোক নহেন। তিনি রুদ্ররূপকে ডাকিলেন। রুদ্ররূপ আসিয়া ময়ূরবাহনের বস্ত্রাদি তল্লাশ করিল, কিন্তু মারাত্মক কিছুই পাওয়া গেল না। ময়ূরবাহন বিদ্রুপ করিয়া কহিল, কেমন, আর ভয় নেই তো? ধনঞ্জয় আবার বলিলেন, আমাদের সামনে বলবে না? না। ময়ূরবাহন দৃঢ়ভাবে মাথা নাড়িল। তখন ধনঞ্জয় কহিলেন, বেশ, কিন্তু আমরা কাছাকাছি থাকবো, মনে রেখো। যদি কোনো রকম শয়তানির চেষ্টা করো তাহলে। ধনঞ্জয় মুষ্টি খুলিয়া পিস্তল দেখাইলেন। ময়ূরবাহন উচ্চস্বরে হাসিল, সর্দার, তোমার মনটা বড় সন্দিগ্ধ। বয়সকালে তোমার ক্ষেত্রী রানীকে বোধহয় এক লহমার জন্য চোখের আড়াল করতে না। ক্ষেত্রী রানী অবশ্য তোমার চোখে ধুলো দিয়ে। হাসিতে হাসিতে ময়ূরবাহন গৌরীর দিকে অগ্রসর হইয়া গেল। টর্চের আলো নিবাইয়া ময়ূরবাহন কিয়ৎকাল গৌরীর সঙ্গে ধীরপদে পাদচারণ করিল। রুদ্ররূপ ও ধনঞ্জয় তাহাদের পশ্চাতে প্রায় 20 হাত দূরে রহিলেন। হঠাৎ নীরবতা ভঙ্গ করিয়া ময়ূরবাহন বলিল, আপনার সব পরিচয় আমি জানি। শুষ্ক স্বরে গৌরী বলিল, এ কথাই এত রাত্রে বলতে এসেছ? ময়ূরবাহন উত্তর দিল না। কিয়ৎকাল নীরব থাকিয়া যেন আত্মগতভাবেই বলিতে আরম্ভ করিল, আপনার ভাগ্যের কথা ভাবলে হিংসা হয়। কোথায় ছিলেন? বাংলাদেশের এক নগণ্য জমিদারের ছোট ভাই হয়ে পড়লেন একেবারে স্বাধীন দেশের রাজা। শুধু তাই নয়, সেই সঙ্গে পেলেন এক অপূর্ব সুন্দরী রাজকন্যার প্রেম। একেই বলে ভগবান যাকে দেয় ছপ্পর ফড়কে দেয়। কিন্তু তবু পৃথিবীতে সবই অনিশ্চিত। অসাবধান হলে সিংহাসনের ন্যায্য অধিকারীও রাস্তার ফকির বনে যায়। সুখ সৌভাগ্যকে যত্ন না করলে তারা থাকে না। তাই ভাবছি, আপনার এই হঠাৎ পাওয়া সৌভাগ্যকে স্থায়ী করবার কোনো চেষ্টা আপনি করছেন কি? অথবা কেবল কয়েকজন ফন্দিবাজ কুচক্রীর খেলার পুতুল হয়ে তাদের কাজ হাসিল করে দিয়ে শেষে আবার পুনর্মুষিক হয়ে দেশে ফিরে যাবেন? ময়ূরবাহনের এই ব্যঙ্গপূর্ণ স্বগতোক্তি শুনিতে শুনিতে গৌরীর বুকে রুদ্ধ ক্রোধ গর্জন করিতে লাগিল। কিন্তু সে নিজেকে সংযত করিয়া রাখিল, ধৈর্যচ্যুতি ঘটিতে দিল না। ময়ূরবাহন একটা কিছু প্রস্তাব করিতে চায়, তাহা শেষ পর্যন্ত না শুনিয়া ঝগড়া করা নির্বুদ্ধিতা হইবে। সে দাঁতে দাঁত চাপিয়া বলিল, কাজের কথা কিছু যদি থাকে তো বলো, তোমার বেয়াদবি শোনবার আমার সময় নেই। ময়ূরবাহন অবিচলিতভাবে বলিল, কাজের কথাই বলছি, যা বললাম সেটা ভূমিকা মাত্র। সে টর্চ চালিয়ে একবার সম্মুখের পথ খানিকটা দেখিয়া লইল, তারপর আলো নিবাইয়া বলিল, উদিতের সঙ্গে আমার আর পোট হচ্ছে না, আমি আপনাকে সাহায্য করতে চাই। ময়ূরবাহনের কথার বিষয়বস্তুটা সম্পূর্ণ অপ্রত্যাশিত নয়, কিন্তু তাহার বলিবার ভঙ্গি এমন অতর্কিত ও আকস্মিক যে গৌরী চমকিয়া উঠিল। ময়ূরবাহন বলিল, স্পষ্ট কথা ঘোরপ্যাচ না করে স্পষ্টভাবে বলতেই আমি ভালোবাসি। উদিত সিং এর মধ্যে আর শ্বাস নেই, আছে শুধু ছোবড়া। তাই সির্ফ ছোবড়া চোষা আমার আর পোষাচ্ছে না। গৌরী ধীরে ধীরে বলিল, অর্থাৎ উদিতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাও? ময়ূরবাহন হাসিল, সাদা কথায় তাই বোঝা যায়। আপনি বোধহয় ওই কথাটা বলে আমায় লজ্জা দেবার চেষ্টা করছেন, কিন্তু নিজের কোনো কাজের জন্য লজ্জা পাবার অবস্থা আমার অনেকদিন কেটে গেছে। নিরস্বরে গৌরী বলিল, তাই তো দেখছি। চেহারা ছাড়া মানুষের কোনো লক্ষণই নেই তোমার মাঝে।
যা হোক, তোমার নৈতিক চরিত্র সম্বন্ধে আমার কোনো কৌতূহল নেই। কি করতে চাও? ময়ূরবাহন কিছুক্ষণ কথা বলিল না। অন্ধকারে তাহার মুখ দেখা গেল না। তারপর সে সহজ স্বরেই বলিল, আগেই বলেছি আপনাকে সাহায্য করতে চাই। অবশ্য নিঃস্বার্থভাবে পরোপকার করা আমার উদ্দেশ্য নয়, এটা বোধহয় বুঝতে পারছেন। আমার নিজেরও যথেষ্ট স্বার্থ আছে। মনে করুন, আমি যদি আপনাকে সাহায্য করি, তাহলে তার বদলে আপনি কি আমাকে একটু সাহায্য করবেন না? তুমি আমাকে কিভাবে সাহায্য করতে চাও সেটা আগে জানা দরকার। সেটা এখনো বুঝতে পারেননি? না। বেশ, তাহলে খোলাসা করেই বলছি। আমি ইচ্ছে করলে আপনাকে জিন্দের গদিতে কায়েমি ভাবে বসাতে পারি। এটা অনুমান করা বোধহয় আপনার পক্ষে শক্ত নয়। কি উপায়? ধরুন, আসল রাজার যদি হঠাৎ মৃত্যু হয়, তিনি যে অবস্থায় আছেন তা প্রায় মৃত্যুতুল্য। তবু যতদিন উনি বেঁচে আছেন ততদিন আপনি নিষ্কণ্টক নন। আমি যদি আপনাকে সাহায্য করি, তাহলে আপনার রাস্তা একেবারে সাফ। আপনি যে শঙ্কর সিং নয়, এ কথা কেউ চেষ্টা করলেও প্রমাণ করতে পারবে না। সিংহাসনে আপনার দাবি পাকা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? গৌরী বুঝিল। আগেও সে বুঝিয়াছিল। প্রলোভন বড় কম নয়। শুধু জিন্দের সিংহাসন নয়, সেই সঙ্গে আরো অনেক কিছু। তথাপি গৌরীর মন লোভের পরিবর্তে বিতৃষ্ণায় ভরিয়া উঠিল। স্বার্থে স্বার্থে এই প্রাণপণ টানাটানি, নিজ তার চক্রান্ত নরহত্যার এই ঘূর্ণিপাক, ইহার আবর্তে পড়িয়া জগতের অতি বড় লোভনীয় বস্তুও তার কাছে অত্যন্ত অরুচিকর হইয়া উঠিল। সে একবার গা ছাড়া দিয়া যেন দেহ হইতে একটা পঙ্কিল অসুচিতার স্পর্শ ছাড়িয়া ফেলিবার চেষ্টা করিল। তারপর পূর্ববৎ নিতান্ত নিরুৎসুক স্বরে বলিল, তাহলে নিজের স্বার্থ সিদ্ধির জন্য রাজাকে হত্যা করতেও তোমার আপত্তি নেই? কিন্তু তোমার স্বার্থটা কি শুনি? ময়ূরবাহন বলিল, আমার স্বার্থ গুরুতর না হলে এত বড় একটা সাংঘাতিক প্রস্তাব আমি পরিকল্পনা করতে পারতাম না। কিন্তু গরজ বড় বালাই। আমার অবস্থার কথা প্রকাশ করে বললে আপনি বুঝবেন যে আমার এই প্রস্তাবে বিন্দুমাত্র ছলনা নেই। এ একেবারে আমার খাঁটি মনের কথা। একটু থামিয়া ময়ূরবাহন সহজ স্বচ্ছন্দতার সহিত বলিতে আরম্ভ করিল, যেন অন্য কাহারও কথা বলিতেছে। আমি একজন ঘরানা ঘরের ছেলে, এ বোধহয় আপনি জানেন। বিষয় আশয় টাকা কড়িও বিস্তর ছিল, কিন্তু সেসব উড়িয়ে দিয়েছি। গত 2 বছর উদিত সিং এর স্কন্ধে চেপেই চালাচ্ছিলাম, কিন্তু এভাবে আর আমার চলছে না। উদিতের রস ফুরিয়ে এসেছে। শুধু তাই নয়, গর্দানা নিয়েও টানাটানি পড়ে গেছে। লুকোচুরি করে আর লাভ নেই। এখন আমি আমার গর্দানা বাঁচাতে চাই। বুঝতে পারছি উদিতের মতলব শেষ পর্যন্ত ফেঁসে যাবে, কিন্তু আমি সেই সঙ্গে ডুবতে চাই না। তাকে জিন্দের সিংহাসনে বসাতে পারলে আমি প্রকৃতপক্ষে রাজা হতাম, কিন্তু সে দুরাশা এখন ত্যাগ করা ছাড়া উপায় নেই। আপনি এসে সব ওলটপালট করে দিয়েছেন। এবার আমার প্রস্তাব শুনুন। এতে আমাদের দুজনেরই স্বার্থ সিদ্ধ হবে। অর্থাৎ আপনি জিন্দের প্রকৃত রাজা হবেন, আর আমিও গর্দানা নিয়ে সুখে স্বচ্ছন্দে জীবনযাপন করতে থাকব। গৌরী বলিল, তোমার প্রস্তাব বোধহয় এই যে রাজা হবার লোভে আমি তোমার গর্দানা রক্ষা করবার প্রতিশ্রুতি দেব, কেমন? প্রতিশ্রুতি? ময়ূরবাহন মৃদু কণ্ঠে একটু হাসল। দেখুন, ও জিনিসে আমার বিশেষ শ্রদ্ধা নেই। অবস্থা গতিতে মানুষ প্রতিশ্রুতি ভুলে যায়। আপনিও হয়তো রাজা হয়ে প্রতিশ্রুতি মনে না রাখতে পারেন। আমার প্রস্তাবটা একটু অন্য ধরনের। বটে? কি তোমার প্রস্তাব শুনি? আমার প্রস্তাব খুব মোলায়েম। আমি একটা বিয়ে করতে চাই। বিয়ে করতে চাও? হ্যাঁ, ভেবে দেখুন, বিয়ে করে সংসার ধর্ম পালন করবার আমার সময় উপস্থিত হয়েছে। তুমি কি আমার সঙ্গে রসিকতা করবার চেষ্টা করছো? আগে না। স্থান কাল পাত্র কোনোটাই রসিকতা করবার অনুকূল নয়। আমি খুব গম্ভীরভাবেই বলছি। তবে শুনুন, ত্রিবিক্রম সিং এর মেয়ে চম্পাবাইকে আমি বিয়ে করতে চাই।
উদ্দেশ্য খুব সোজা। ময়ূরবাহনের গর্দানের ওপর কারোর মমতা না থাকতে পারে, কিন্তু ত্রিবিক্রম সিং এর জামাইয়ের গর্দানার দাম যথেষ্টই আছে। চম্পাবাইকে বৈধব্য যন্ত্রণা ভোগ করাতে সর্দার ধনঞ্জয়েরও সংকোচ হবে। তার উপর ত্রিবিক্রম সিং এর ওই একটি মেয়ে, তার মৃত্যুর পর মেয়েই উত্তরাধিকারিণী হবে। সুতরাং সব দিক দিয়েই চম্পাবাই আমার উপযুক্ত পাত্রী। এই প্রস্তাবের কল্পনাতীত ধৃষ্টতা গৌরীকে কিছুক্ষণের জন্য নির্বাক করিয়া দিল। চম্পা, অনাঘ্রাতা ফুলের মতো নিষ্পাপ চম্পাকে এই ক্লেদাক্ত পশুটা চায়। গৌরী দাঁতে দাঁত ঘষিয়া বলিল, তোমার স্পর্ধা আছে বটে। ঈষৎ বিষয়ে ময়ূরবাহন বলিল, এতে স্পর্ধা কি আছে? ত্রিবিক্রম আমার স্বজাতি, বংশগৌরবে আমি তার চেয়ে ছোট নই, বরং বড়। তবে আপত্তি কিসের? গৌরী রূঢ় স্বরে বলিল, ওসব আকাশ কুসুমের আশা ছেড়ে দাও। তোমার হাতে মেয়ে দেবার আগে ত্রিবিক্রম চম্পাকে কিস্তার জলে ফেলে দেবে। তা দিতে পারে, লোকটা বড় একগুঁয়ে, কিন্তু আপনি রাজা, আপনি যদি হুকুম দেন সে না বলতে পারবে না। আমি হুকুম দেব চম্পার সঙ্গে তোমার বিয়ে দিতে? তুমি তুমি একটা পাগল। ময়ূরবাহন মৃদু স্বরে বলিল, বিনিময়ে আপনি কি পাবেন সেটাও স্মরণ করে দেখবেন। ও। গৌরী উচ্চকণ্ঠে হাসিল। তাহারা কিস্তার একেবারে কিনারায় আসিয়া দাঁড়াইয়াছিল। সম্মুখে 50 হাত দূরে অন্ধকার দুর্গ। সেদিকে তাকাইয়া গৌরী বলিল, বিনিময়ে রাজাকে হত্যা করে তুমি আমার প্রত্যুপকার করবে, এই না? সহজভাবে ময়ূরবাহন বলিল, এতক্ষণে আমার সমগ্র প্রস্তাবটা আপনি বুঝতে পেরেছেন। গৌরী তিক্ত স্বরে কহিল, তুমি মনে করো সিন্ধের সিংহাসনে আমার বড় লোভ। মনে করা অস্বাভাবিক নয়, তাছাড়া আরো একটা লোভনীয় জিনিস আছে। ঝড়োয়ার কস্তুরীবাই। গৌরীর কঠিন স্বর তাহার কথা শেষ হইতে দিল না। চুপ, ও নাম তুমি উচ্চারণ করো না। এবার তোমার প্রস্তাবের উত্তর শোনো। তুমি একটা নরকের কীট, কিন্তু আমাকে লুব্ধ করতে পারবে না। সিংহাসনে আমার লোভ নেই, যা ন্যায় তো আমার নয় তা আমি চাইও না। পৃথিবীতে রাজ ঐশ্বর্যের চেয়েও বড় জিনিস আছে, তার নাম ঈমান, কিন্তু সে তুমি বুঝবে না। ময়ূরবাহন, তুমি আমাকে অনেকভাবে ছোট করবার চেষ্টা করেছ, তার মধ্যে আজকের এই চেষ্টা সবচেয়ে অপমানজনক। তুমি এখন আমার মুঠোর মধ্যে, ইচ্ছে করলে তোমাকে মাছির মতো টিপে মেরে ফেলতে পারি, শুধু একটা হুকুমের ওয়াস্তা। কিন্তু তোমার উপর আমার বিদ্বেষ এত বেশি, যেভাবে মারলে আমার তৃপ্তি হবে না। তোমার সঙ্গে আমার বোঝাপড়ার দিন এখনো আসেনি, কিন্তু সেদিন আসবে, হুঁশিয়ার। গৌরী খুব সংযতভাবে ওজন করিয়া কথা বলিতে আরম্ভ করিয়াছিল, কিন্তু শেষের দিকে তাহার কথাগুলা ক্ষুধার্ত ব্যাঘ্রের অন্তর্গুড়ো গর্জনের মতো শোনাইল। সে চুপ করিলে ময়ূরবাহনও কিয়ৎকাল কথা কহিল না। তারপর ধীরে ধীরে কহিল, আপনি তাহলে আমার প্রস্তাবে রাজি নন, এই আপনার শেষ কথা? হ্যাঁ। ভেবে দেখুন। দেখেছি, তুমি এখন যেতে পারো। বেশ, যাচ্ছি, কিন্তু আপনি ভালো করলেন না। তুমি কি আমাকে ভয় দেখাতে চেষ্টা করছো? ময়ূরবাহন গৌরীর নিকট হইতে 2-3 হাত দূরে দাঁড়াইয়াছিল। এবার সে ফিরিয়া টর্চের আলো গৌরীর মুখে ফেলিল। বলিল, না না, ভয় দেখিয়ে শত্রুকে সাবধান করে দেওয়া আমার স্বভাব নয়, কিন্তু আমার প্রস্তাবে রাজি হলেই সব দিক দিয়ে ভালো হতো। আপনি বোধহয় বুঝতে পারছেন না যে আপনার জীবন সূক্ষ্ম সুতোয় ঝুলছে, যে কোনো মুহূর্তে সুতো ছিঁড়ে যেতে পারে। উদিত সিং মরিয়া হয়ে উঠেছে, কোণঠাসা বনবেড়ালের সঙ্গে খেলা করা নিরাপদ নয়। গৌরী হাসিল। এটা তোমার নিজের কথা না উদিতের জবানি বলছো? নিজের কথাই বলছি। বটে, আর কিছু বলবার আছে? আছে। ময়ূরবাহনের স্বর বিষাক্ত হইয়া উঠিল। দৈবের কথা বলা যায় না, আপনি হয়তো বেঁচে যেতেও পারেন,
কিন্তু জেনে রাখুন, ঝড়োয়ার রানীকেও আপনি পাবেন না, শঙ্কর সিংকেও পাবেন না। তাকে ভোগ দখল করবে উদিত সিং, বুঝেছেন? তাহার হাসি শেষ হইতে না হইতেই দুর্গের দিক হইতে বন্দুকের আওয়াজ হইল। কাঁধের কাছে একটা তীব্র যন্ত্রণা অনুভব করিয়া গৌরী উহ করিয়া উঠিল। ধনঞ্জয় পেছন হইতে চিৎকার করিয়া উঠিল, সরে আসুন। ময়ূরবাহন হাতের জ্বলন্ত টর্চটা গৌরীর গায়ে ছুড়িয়া মারিয়া উচ্চহাস্য করিতে করিতে জলে লাফাইয়া পড়িল। মুহূর্ত মধ্যে একটা অচিন্তনীয় ব্যাপার ঘটিয়া গেল। ধনঞ্জয় ছুটিতে ছুটিতে আসিয়া বলিলেন, চোট পেয়েছেন? কোথায়? গৌরী বলিল, কাঁধে। বিশেষ কিছু নয়, কিন্তু ময়ূরবাহনটা পালালো। অন্ধকার কিস্তার বুক হইতে ময়ূরবাহনের হাসি ভাসিয়া আসিল। ধনঞ্জয় শব্দ লক্ষ্য করিয়া পিস্তল ছুড়িলেন, কিন্তু কোনো ফল হইল না। আবার দূর হইতে হাসির আওয়াজ আসিল। তীব্র স্রোতের মুখে ময়ূরবাহন তখন অনেক দূরে চলিয়া গিয়াছে। ধনঞ্জয় রুদ্ররূপকে বলিলেন, তুমি যাও, পুলের মুখে আমাদের লোক আছে, সেখানে যদি ময়ূরবাহন জল থেকে উঠবার চেষ্টা করে তাকে ধরবে। রুদ্ররূপ প্রস্থান করিল। ধনঞ্জয় তখন গৌরীকে জিজ্ঞাসা করিলেন, আপনার আঘাত গুরুতর নয়? সত্যি বলছেন? গৌরী বলিল, এখন সামান্য চিনচিন করছে, বোধহয় কাঁধের চামড়াটা ছিঁড়ে গেছে। যাক, কান ঘেঁষে গেছে। চলুন, ছাউনিতে ফেরা যাক। চলো। যাইতে যাইতে ধনঞ্জয় বলিলেন, ওহ, কি ভয়ানক শয়তানি বুদ্ধি! নিজে নিরস্ত্র এসেছে, আর দুর্গে লোক ঠিক করে এসেছে। কথায় বার্তায় আপনাকে দুর্গের কাছে বন্দুকের পাল্লার মধ্যে নিয়ে গিয়ে তারপর মুখের উপর টর্চ ফেলেছে, যাতে দুর্গ থেকে বন্দুকবাজ আপনাকে দেখতে পায়। ব্যাপারটা ঘটবার আগ পর্যন্ত ওদের মতলব কিছু বুঝতে পারিনি। না, কিন্তু আমি ভাবছি ময়ূরবাহন শেষকালে যা বললে তার মানে কি? কি বললে? গৌরী জবাব দিতে গিয়া থামিয়া গেল। বলিল, কিছু না। শেষ হলো আজকের পর্ব। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পন্যাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।